প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি এই করোনাকালীন পরিস্থিতিতে সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। করোনাকালীন পরিস্থিতিতে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ক্লাস করা, এটা আসলে সত্যিই আমাদের সবার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। যেহেতু করোনা একটা ছোঁয়াচে রোগ, তাই আমরা ঘরে বসে সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাব এবং যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ হাফিজ আল আসাদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মিরপুর কলেজ, অনলাইনে তোমাদের বিবিএ 8 সেমিস্টার ছাত্রছাত্রীদের মেজর ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট কোর্সের আর্নিংস ফর ক্যালকুলেশন অ্যান্ড ইভ্যালুয়েশন এই চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি গত ক্লাসে একটা ভিডিও তোমাদের জন্য উপস্থাপন করেছি। সেখানে আমরা কিভাবে আর্নিং ফর শেয়ারের ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা যে বেসিক অর প্রাইমারি ইপিএস এবং ডাইলিউটেড ইপিএস নির্ণয় করার সময় যে নাম্বার অফ শেয়ার, দ্যাট মিনস ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার আমরা নির্ণয় করি, সেটার ওয়েটা তোমাদেরকে শিখিয়েছিলাম। অর্থাৎ আমাদের কিভাবে ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার এটা ডিটারমিন করতে হয়, আমরা গত লেকচারে সেটা জেনেছি। আজকে আমি তারই ধারাবাহিকতায় একটি পূর্ণাঙ্গ অঙ্ক নিয়ে আলোচনা করব, যে অঙ্কের মাধ্যমে আমরা বেসিক অর প্রাইমারি ইপিএস এটা আমরা শিখব। এটার সাথে সাথে আমরা ডাইলুটেড ইপিএস এটা কিভাবে নির্ণয় করা হয় আমরা সেটাও জানব। আমাদের এই ক্যালকুলেট ইপিএসটা এটা যেমন আমাদের একাডেমিক লাইফে প্রয়োজন হয়, তেমনি এটা কর্পোরেট লেভেলেও আমাদের প্রয়োজন হয়। একটা কর্পোরেট প্রতিষ্ঠান কিভাবে বেসিক ইপিএস অর প্রাইমারি ইপিএস এবং ডাইলুটেড ইপিএস নির্ণয় করবেন, আমরা এই অঙ্কের মাধ্যমে সেটা শিখব। সুতরাং একাডেমিক স্টুডেন্টদের সাথে সাথে কর্পোরেট লেভেলের ম্যানেজার বা ম্যানেজমেন্ট তাদের সিদ্ধান্ত গ্রহণের জন্য আমার এই লেকচারটা তারা ফলো করতে পারেন। সো আমরা আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ 8 সেমিস্টারের একটা অঙ্ক নিয়ে আলোচনা করব, যেটা ইউনিভার্সিটিতে এসেছে। সো আসো আমরা সেই অঙ্কটা নিয়ে এখন আমরা শুরু করি। আমি এখানে একটা প্রবলেম তোমাদের জন্য উপস্থাপন করলাম। আমি ফার্স্ট প্রশ্ন তোমাদের জন্য পড়তেছি। এখানে বলা হচ্ছে যে 5 স্টার লিমিটেড showed the following for the year 2015: income from extraordinary items 15 lakh, extraordinary items casually loss 5 lakh and net income 10 lakh। অর্থাৎ তোমার 15 লাখ থেকে 5 লাখ বাদ দেওয়ার পরে আমাদের নেট ইনকাম আসছে 10 লাখ। দেন প্রশ্নে বলা হচ্ছে at January 1, 2015 the company had 3 lakh shares of common stock outstanding। তাহলে কোম্পানিতে বর্তমানে শেয়ার আছে কত? 3 লাখ শেয়ার আছে। এই 3 লাখ শেয়ার কোম্পানি সারা বছরে বিদ্যমান ছিল, যেহেতু জানুয়ারি 1-এ তোমার ইস্যু করা হয়েছে। সো এই শেয়ারটা আমরা দেখতেছি পুরো বছর আছে। অন October 1, 2015 it issued additional 80,000 shares for cash। তাহলে 2015 সালের অক্টোবরে তারা আরো 80,000 শেয়ার নগদ ইস্যু করছে। তাহলে এখান থেকে আমরা ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার এটা আমরা নির্ণয় করব। ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার আমরা নির্ণয় করব। এরপরে বলা হচ্ছে যে ডিউরিং দ্য ইয়ার 2013 কোম্পানি ইস্যুড 6% বন্ড অ্যাট পার। টাকা 10 লাখ, বলছে দিজ আর কনভার্টেড ইনটু 40,000 শেয়ার। এখন যদি আমার এই বন্ডটা তোমার কনভার্টেড হয় তাহলে সেক্ষেত্রে 40,000 শেয়ারে রূপান্তরিত হবে। None have been converted. On that date the AA bond rate was 10%. So AA বন্ডের রেট হচ্ছে 10%। আমাদের
বেসিক আর প্রাইমারি ইপিএস যখন আমরা নির্ণয় করতে যাই তখন আমাদেরকে দেখতে হবে যে এই যে বন্ডটা দেওয়া আছে 6% বন্ড, এই বন্ডটা আমার শেয়ারে কনভার্ট হবে না হবে না, এটা আমাদেরকে জাজ করতে হবে। সো আমরা যখন অঙ্ক সলভ করব তখন জাজের ওয়েট আমরা জানবো, সেখানে কিছু শর্ত বিদ্যমান আছে, সেই শর্তটা যদি ফুলফিল করে তাহলে আমরা বুঝবো যে এটা কনভার্টেড বন্ড, আর যদি সেটা ফুলফিল না করে তাহলে এটা নন কনভার্টেড। দেন বলা হচ্ছে যে ইন ইয়ার 2011 30,000 shares of টাকা 4 preferred stock was issued at টাকা 90 per share. Each preferred share is converted into 2 shares of common stock. None have been converted. At that date, A bond rate was 5%. তাহলে এখানে দেখো তার 30,000 প্রেফার্ড স্টক আছে, যেখানে বলছে মার্কেট প্রাইস হচ্ছে 90 টাকা, তার এগেইনস্টে তারা ডিভিডেন্ড দিবে পার শেয়ারে 4 টাকা। এখন এখানে কিন্তু ডিভিডেন্ডের রেট দেওয়া নেই। প্রেফার্ড স্টকের ক্ষেত্রে নর্মালি আমরা জানি নির্দিষ্ট হারে প্রেফার্ড ডিভিডেন্ড প্রদান করতে হয়, কিন্তু আমরা এখানে দেখলাম যে নির্দিষ্ট হারের প্রেফার্ড ডিভিডেন্ডের যে রেট সেটা বলা নেই। এখানে বলা আছে তার 90 টাকা ইস্যুড প্রাইস এবং ডিভিডেন্ডের রেট 4 টাকা। সো আমরা এখান থেকে ডিভিডেন্ডের রেটটা আমাদেরকে ডিটারমিন করতে হবে। আমরা সাধারণভাবে ঐকিক নিয়মে করি যে 90 টাকার এগেইনস্টে 4 টাকা ডিভিডেন্ড, 1 টাকায় কত, 100 টাকায় কত। তাহলে এইভাবে যখন আমরা বের করব তখন আমরা প্রেফার্ড স্টকের ডিভিডেন্ড রেটটা পেয়ে যাব। দেন এরপরে আমাদেরকে যে এ বন্ড রেট যে 5% দেওয়া আছে এটার উপর জাস্ট করে আমরা দেখব যে আমাদের এটা কনভার্টেড প্রেফার্ড স্টক নাকি নন কনভার্টেড প্রেফার্ড স্টক। সো এটা যে শর্ত আছে সেই শর্তটা আমরা ফুলফিল করে, যদি ফুলফিল করে তাহলে বলবে এটা কনভার্টেড প্রেফার্ড স্টক, আর যদি এটা ফুলফিল না করে তাহলে হবে নন কনভার্টেড প্রেফার্ড স্টক, অর্থাৎ এটা শেয়ারে রূপান্তরিত হবে না। এরপরে দেখো ডিউরিং দ্য ইয়ার 2012 40,000 অপশন ওয়ার গ্রান্টেড টু পারচেজ কমন স্টক। 40,000 অপশন শেয়ার তুমি গ্রান্ট করেছো, যেখানে বলছে 1 ফর ইচ শেয়ার, অর্থাৎ একটা অপশনের এগেইনস্টে তোমার একটা শেয়ার, বলছে 1 টাকা 50 পার শেয়ার, অর্থাৎ যখন তুমি গ্রান্ট করেছো তখন 50 টাকা করে তুমি এই অপশন গ্রান্ট করেছো। এখন বলছে নান হ্যাভ বিন এক্সারসাইজ ডিউরিং দ্য ইয়ার 2015, দ্য অ্যাভারেজ মার্কেট প্রাইস ওয়াজ টাকা 55 পার শেয়ার। তো আমরা যখন বেসিক আর প্রাইমারি ইপিএস এর ক্যালকুলেশন করতে যাব তখন শেয়ার রিপারচেসের একটা ফাংশন এখানে থাকবে, অর্থাৎ যে অপশন শেয়ারটা তুমি গ্রান্ট করেছো সেটাকে আবার তুমি রিপারচেস করে নিবে, কতগুলো রিপারচেস করতে পারবা। সো সেই ক্ষেত্রে 55 টাকা করে তুমি রিপারচেস করবে। তাহলে কতগুলো করবে? 40,000 ইন্টু 50 টাকা, তাহলে এই পরিমাণ টাকার অপশন শেয়ার তুমি কি করছো? গ্রান্ট করেছো। প্রতিটা এখন 50 টাকা করে যদি রিপারচেস করো তাহলে কতগুলো রিপারচেস করতে পারতেছো? তাহলে তোমার হাতে কন্ট্রাক্ট করেছিল 40,000 আর তুমি কিনেছো একটা নির্দিষ্ট পরিমাণ, এখানে 55 দ্বারা ভাগ করলে যেটা আসবে, যদি এর পরে তোমার হাতে কিছু থেকে থাকে তাহলে এটা টোটাল নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং তার সাথে অ্যাড হবে। আর যদি এখানে পার্থক্যটা যদি পজিটিভ না এসে তোমার নেগেটিভ আসে তাহলে সেক্ষেত্রে কোনো শেয়ার অ্যাড হবে না। আবার বলছি কি অ্যাগেইন on December 31st 2015 the market price was টাকা 65। তাহলে মার্কেট প্রাইস এটা হচ্ছে কি at the end of the year মার্কেট প্রাইস, অর্থাৎ আমরা যখন ডাইলুটিভ করতে যাব তখন ফুললি ডাইলুটেডের ক্ষেত্রে আমার অপশন শেয়ার কতগুলো আমরা রিপারচেস করতে পারতে সেটা 65 ধরে আমরা কিনবো, রিপারচেস করব। দেন অ্যাজিউম দ্য ট্যাক্স রেট অফ 42% এবং ট্যাক্স রেট 42%। সো রিকোয়ারমেন্টসের মধ্যে বলছে প্রাইমারি ইপিএস, এই প্রাইমারি ইপিএসকে আমরা বেসিক ইপিএস এটা বলে থাকি অ্যান্ড ফুললি ডাইলুটেড ইপিএস। ওকে, তো এখন দেখো প্রাইমারি ইপিএস যখন আমরা ক্যালকুলেশন করতে যাই বা যে কোনো ইপিএস এর ক্ষেত্রে আমরা লিখি নেট ইনকাম মাইনাস প্রেফার্ড ডিভিডেন্ড ডিভাইডেড বাই ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার। ঠিক একইভাবে ফুললি ডাইলুটেড ইপিএস এর ক্ষেত্রেও তোমার নেট ইনকাম মাইনাস প্রেফার্ড ডিভিডেন্ড, যদি প্রেফার্ড ডিভিডেন্ডটা তোমার ডাইলুটেড না হয় অর্থাৎ কনভার্টেড না হয়, তো স্বাভাবিকভাবে ডাইলুটেড ইপিএস এর ক্ষেত্রে অলওয়েজ প্রেফার্ড স্টক কি হবে? কনভার্টেড হয়ে যাবে। সো আমরা তখন লিখব নেট ইনকাম ডিভাইডেড বাই ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার। এখন এখানে যে অঙ্কটার কথা বললাম বেসিক ইপিএস অর প্রাইমারি ইপিএস এর ক্ষেত্রে আমরা বন্ড অ্যান্ড প্রেফার্ড স্টককে আমরা
সিসি না নন সিসি এটা জাজ করব। এটার জন্য একটা শর্ত আছে, সেই শর্ত আমরা দেখব। যদি শর্ত ফুলফিল করে তাহলে আমরা বলবো এটা সিইসি, অর্থাৎ ওই বন্ড অর প্রেফার্ড স্টকটা সিইসিতে রূপান্তরিত হবে। আর যদি এটা কনভার্টেড, দ্যাট মিনস শর্তটা ফুলফিল না করে, তাহলে কনভার্টেড হবে না, দ্যাট মিনস নন সিইসি। কিন্তু দেখো, যখন আমরা ফুললি ডাইলুটেড ইপিএসটা করতে যাব, তখন বন্ড হোক প্রেফার্ড স্টক হোক, প্রশ্নে বলছে কনভার্টেড, সো এটা কনভার্ট হয়ে গেছে। আমরা সেই কনভার্টেড যে ধরন বলছে, ধরন অনুযায়ী নাম্বার অফ শেয়ার অ্যাড করব। কমন শেয়ার বা অর্ডিনারি শেয়ারের সাথে কনভার্টেড বন্ড শেয়ার অর কনভার্টেড প্রেফার্ড স্টক শেয়ার এটা অ্যাড করব। আর অপশনটাকে আমরা জাস্ট করে দেখব যে আমার হাতে কোনো অপশন শেয়ার এখনো রিমেনিং আছে কিনা। যদি থাকে সেটা আমরা প্রাইমারি অর ডাইলুটিভ উভয়ের ক্ষেত্রে আমরা কি করব, যোগ করব। সেটা ক্যালকুলেশনগতভাবে যেই ফিগার আসে সেই ফিগারটা আমরা যোগ করে টোটাল ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার আমরা কাউন্ট করব। তাহলে আশা করি আমরা অঙ্কটা বুঝতে পারছি। এখন আমরা কিভাবে এটা সলিউশন করব, এখন প্রশ্ন হচ্ছে সেখানে। তাহলে আমরা এখন অঙ্কটা সলিউশনের মধ্যে যাব। তবে সলিউশনে যাওয়ার আগে আমরা ফার্স্ট ওয়ান যেটা করব, আমাদের বন্ড অ্যান্ড প্রেফার্ড স্টক এটা কি সিইসি না নন সিইসি আমরা সেটা দেখব। তাহলে আসো আমরা সেকেন্ড ফাংশনে যাই। প্রশ্নের পরবর্তী ফাংশন যেটা আমরা সলিউশন করতে আসছি। ফার্স্ট ওয়ান আমরা জাস্ট করব যে আমাদের বন্ড অ্যান্ড প্রেফার্ড স্টকটা কি এটা সিইসি না নন সিইসি। তাহলে দেখো, ফার্স্ট ওয়ান বন্ডের মধ্যে বলছে তোমার 6% বন্ড, এই 6% বলতে সুদের হার। প্রশ্নে বন্ডের সুদের হার এটা দেওয়া আছে কত পার্সেন্ট, 6%। এখন আমি এখানে এ এবং বি দুইটা ইন্ডিকেটর ইউজ করলাম, যেখানে এ ইকুয়াল টু হচ্ছে বন্ডের সুদের হার, অর্থাৎ এ ইকুয়াল টু 6%। আমরা লিখলাম এ ইকুয়াল টু 6% অ্যান্ড বি ইকুয়াল টু 2/3 অফ এ বন্ড রেট, 2/3 অফ এ বন্ড রেট। এখন এই 2/3 অফ এ বন্ড রেট, আমার প্রশ্নে এ বন্ড রেট ফর বন্ড এটা দেওয়া আছে কত পার্সেন্ট, 10%। তাহলে আমরা লিখলাম 2/3 অফ এ বন্ড রেট, দ্যাট মিনস 10%, অর্থাৎ 6.67%। তাহলে এখন এখান থেকে কি প্রকাশ পায়, এইটা হচ্ছে তোমার ছোট, বিটা হচ্ছে বড়। তাই আমরা লিখলাম এ ইজ লেস দেন বি, অর্থাৎ এটা ছোট বিটা বড়। যখন এ ছোট হবে বি বড় হবে তখন হবে এটা সিইসি, অর্থাৎ বন্ডের যে ইন্টারেস্ট রেট সেটা যদি ছোট হয় 2/3 অফ এ বন্ড রেটের তুলনায়, তাহলে আমাদের এটা হবে কি সিইসি। সো আশা করি তোমরা সিইসি বন্ড কিভাবে হলো এটা আমরা বুঝতে পারছি। এরপরে আসো প্রেফার্ড স্টক। তাহলে প্রেফার্ড স্টকের মধ্যে এ ইকুয়াল টু প্রেফার্ড স্টকের ডিভিডেন্ড রেট, কিন্তু আমাদের এই প্রশ্নে প্রেফার্ড স্টকের ডিভিডেন্ড রেট দেওয়া নেই। সো প্রশ্নে বলছে 90 টাকা ইস্যুড প্রাইস এবং ডিভিডেন্ড রেট মানে ডিভিডেন্ডের অ্যামাউন্ট 4 টাকা। সো 90 টাকার এগেইনস্টে যদি 4 টাকা দেওয়া হয়, 100 টাকার এগেইনস্টে কত দেওয়া হবে। আমরা এটাকে যদি ঔকিক নিয়মে বলি তাহলে আমরা লিখি 90 টাকায় ডিভিডেন্ড দেওয়া হয় 4 টাকা, 1 টাকায় কত আর 100 টাকায় কত। সো এটাকে আমরা সংক্ষেপে লিখি 4/90 ইন্টু 100, 4/90 ইন্টু 100। সো এখন আসো আমরা লিখলাম এখানে 4.44%, 4.44%। দেন বি ইকুয়াল টু হচ্ছে 2/3, দ্যাট মিনস 2/3 অফ এ বন্ড রেট। তাহলে লিখলাম 2/3 অফ এ বন্ড রেট 5%, সো 3.33%। এখন দেখো এটা বড় বিটা ছোট, সো এ ইজ গ্রেটার দেন বি, অর্থাৎ এটা নন সিইসি। আমাদেরকে প্রথমে এই শর্তটা ফুলফিল করে নিতে হবে। এখন আমরা যখন বেসিক ইপিএস করতে যাব বা প্রাইমারি ইপিএস করতে যাব, তখন বন্ডটাকে আমরা সিইসিতে কনভার্ট করব, অর্থাৎ অর্ডিনারি অর কমন শেয়ারের সাথে আমরা বন্ডের কনভার্টেড শেয়ারটাকে অ্যাড করব। কিন্তু প্রেফার্ড স্টক তো এটা নন কনভার্টেড, সো প্রেফার্ড স্টকের এগেইনস্টে কোনো শেয়ার অ্যাড হবে না ফর বেসিক অর প্রাইমারি ইপিএস এর জন্য। সো এরপরে আসো সলিউশন, সেকেন্ড সলিউশনের ফাংশনে আমরা বের করব ফর প্রাইমারি অর বেসিক আর্নিং পার শেয়ার। এখন এখানে শোনো, রিকোয়ার্ড নাম্বার অফ শেয়ার তোমাকে এটা ক্যালকুলেট করতে হবে, দ্যাট মিনস টোটাল ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার এটা আমাদের প্রয়োজন। কারণ আমরা জানি যে ইপিএস দ্যাট মিনস আর্নিং পার শেয়ার এটা সূত্র হচ্ছে নেট ইনকাম মাইনাস
যদি প্রেফার্ড ডিভিডেন্ড থাকে তাহলে মাইনাস প্রেফার্ড স্টক ডিভিডেন্ড ডিভাইডেড বাই টোটাল ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার। তাহলে আসো আমাদের ফার্স্ট ওয়ান নাম্বার অফ কমন শেয়ার একবারে প্রথমেই আছে এখানে দেখো 3 লাখ শেয়ারস, এখানে 3 লাখ শেয়ারস, এটা সারা বছর আছে। সো এই 3 লাখ ইন্টু 12 এটা আমরা করব। এবং এখানে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত এই 80,000 শেয়ার কোম্পানিতে ছিল। সো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, দ্যাট ইজ 3 মান্থ। So 3 months 80,000 shares in your company exist. That means number of share outstanding 3 lakh into 12 months, that means 36 lakh. Add additional share 80,000 shares into 3 months, তাহলে টোটাল 2,40,000 শেয়ার। এটাকে আমরা ভিন্নভাবেও করতে পারি। দ্যাট মিন্স এই 3 লাখ শেয়ার কোম্পানিতে প্রথম 9 মাস ছিল সেকেন্ড ইস্যুর আগ পর্যন্ত, অর্থাৎ সেকেন্ড ইস্যু হলো তোমার কখন? অক্টোবরে। সো তুমি জানুয়ারি থেকে সেপ্টেম্বর 30 পর্যন্ত কাউন্ট করো, তাতে 9 মাস। সো আমি যদি কাজ করি 3 লাখ ইন্টু 9 মান্থ, এখানে একটা ফিগার আসবে 3 নং 27 লাখ, এবং এখানে আসবে 3,80,000। তখন এটাকে কিউমুলেটিভ করতে হবে, কারণ এই 3 লাখ শেয়ার তখন এই 80,000 সাথে যোগ হবে, দ্যাট মিনস তখন কিউমুলেটিভ এটা হবে। সো 3,80,000 ইন্টু 3 মান্থস, তাহলে এখানে একটা ফিগার আসবে। সো দুইটা যোগ করলে আসবে টোটাল শেয়ার 38,40,000। এখন আমরা এখানে করছি 3 লাখ পুরো 12 মাস ছিল এবং 80,000 শেয়ার 3 মাস ছিল। এটা সহজ হয়ে তোমরা এইভাবে করবে। দেন টোটাল শেয়ারস 38,40,000। এখন এখান থেকে ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং বের করো। So 38,40,000 divided by 12, that means 3,20,000. Then add converted debenture, আমরা জাজ করেছিলাম এখানে যে বন্ডটা সিএসি। সো বন্ড সিএসি যদি হয়, বন্ড কনভার্টেড হবে, তারা বলে দিয়েছে এখানে কত শেয়ার, এখানে বলছে 40,000 শেয়ার যদি বন্ড কনভার্টেড হয়। তাহলে আমরা দেখলাম বন্ডটা কনভার্টেড, সো আমরা এখানে অ্যাড করলাম অ্যাড কনভার্টেড ডিবেঞ্চার কত 40,000 শেয়ার। প্রেফার্ড স্টক বলছে নন কনভার্টেড, সো প্রেফার্ড স্টক এখানে আসতেছে না। তাহলে এরপরে আসবে অ্যাড অপশন শেয়ার। এখন শেয়ার অপশন শেয়ার আমাদের শেয়ার পারচেজ আমরা করেছিলাম কত 40,000 শেয়ার, বলছে 1:1, অর্থাৎ একটা অপশন ইকুয়াল টু একটা শেয়ার। তাই আমরা করলাম 40,000 ইন্টু 1 সমান 40,000 শেয়ার লেস রিপারচেজ। এখন দেখো 40,000 অপশন যখন তুমি গ্রান্ট করেছিল কত টাকা করে, 50 টাকা করে। তাই আমরা লিখলাম 40,000 ইন্টু 50 ভাগ সারা বছরে অন অ্যান অ্যাভারেজ প্রাইস ছিল তোমার 55 টাকা। সো আমি 55 করে রিপারচেজ করলে আমি 36,363.63 শেয়ার অপশন শেয়ার রিপারচেজ করতে পারতেছি, কিন্তু আমার হাতে ছিল 40,000। তাহলে বাকি যেটা সেটা এখনো আমার হাতে আছে। সো এটা কোম্পানির শেয়ার হিসাবে থাকবে। তাহলে আমাদের শেয়ার আছে কত 3,636.36। সো এখন টোটাল নাম্বার অফ শেয়ার ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার 3,63,636.36। তাহলে আমরা ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার এটা শিখলাম। এটা কার জন্য? ফর প্রাইমারি ইপিএস এর জন্য। এখন এখানে দেখো বন্ডটা যেহেতু কনভার্টেড হয়ে গেছে, তাই বন্ডের এগেইনস্টে তুমি যে সুদটা দিয়েছ সেই সুদ যদি প্রদান করো, এখন সে শেয়ার হোল্ডার হয়ে গেছে, তাকে কি আর আমরা ডিভিডেন্ড পে করব, ইন্টারেস্ট পে করব না। সো শেয়ার হোল্ডার বন্ড যদি শেয়ার হোল্ডার হয়ে যায়, বন্ড হোল্ডার শেয়ার হোল্ডার হয়ে যায়, তাহলে বন্ড হোল্ডার সে আগে নেট ইনকাম যখন ক্যালকুলেশন করেছিলাম তখন একবার ইন্টারেস্ট নিয়েছে। এখন যদি সে শেয়ার হোল্ডার হয়ে যায় তাহলে সে এখান থেকে আবার ইপিএস গ্রহণ করবে। তাহলে একজন ব্যক্তি দুইবার কোনো অবস্থাতে সংশ্লিষ্ট কোম্পানি থেকে মুনাফা প্রত্যাশা করতে পারে না। তাহলে কি করতে হবে? তখন আমাদেরকে নেট ইনকামটাকে আবার রিঅ্যাডজাস্ট করতে হবে। সো আমরা নেট ইনকামটাকে এখন রিঅ্যাডজাস্ট করব। তাহলে আসো, আমাদের নেট ইনকাম ছিল 10 লাখ, অ্যাড ব্যাক ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট
ব্যাক ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট, আমি আবার পূর্ব অবস্থানে যাব। সো 10 লাখ টাকার উপরে তুমি 6% প্রথমে সুদ দিলে, আমাদের 60,000 টাকা আমরা সুদ প্রদান করলাম। এটার উপরে ট্যাক্স রিবেট আমরা এখন পাচ্ছি কত, 1 মাইনাস টি ট্যাক্স রেট 42%। সো এই 42%কে ডেসিমেল ফরম্যাটে লিখলাম 0.42। সো আমরা এখানে ক্যালকুলেশন করলে আমাদের 34,800 টাকা ট্যাক্স ব্যাক এটা পাবো। এখন এটা আগে আমরা মাইনাস করতাম, এখন সেটাকে অ্যাড করে নিলাম। সো লেস প্রেফার্ড স্টক ডিভিডেন্ড, এখন প্রেফার্ড স্টক ডিভিডেন্ড তারা বলছে 4 টাকা করে প্রতি শেয়ারে ডিভিডেন্ড পে করতেছে। তাহলে আমার 30,000 প্রেফার্ড শেয়ার ছিল, তাহলে আমি 1,20,000 প্রেফার্ড ডিভিডেন্ড পে করতেছি। এখন তুমি অ্যাডজাস্ট করো তোমার টোটাল নেট ইনকাম ফর অর্ডিনারি শেয়ার হোল্ডার্স এটা কত আসে। কারণ আমরা জানি আর্নিং পার শেয়ার ফর বেসিক অর প্রাইমারি ইকুয়াল টু নেট ইনকাম মাইনাস প্রেফার্ড স্টক ডিভিডেন্ড। এই পুরো অংশটাকে আমরা বলি EAOS, আর্নিং অ্যাভেলেবল ফর অর্ডিনারি শেয়ার হোল্ডার্স। তাহলে আমাদের অর্ডিনারি শেয়ার হোল্ডার্স আসতেছে 11,54,800 আর ডিভাইডেড বাই, এখন EPS এ ডিভাইডেড বাই ওয়েটেড অ্যাভারেজ কমন শেয়ার আউটস্ট্যান্ডিং বা ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি যে 11,54,800 ভাগ 3,63,636.36 ভাগ করলে আমরা পাই 3.18 টাকা। তাহলে আশা করি সবাই বেসিক আর প্রাইমারি EPS কিভাবে নির্ণয় করতে হয় আমরা সেটা বুঝতে পেরেছি। এখন আসো আমরা এরপরে শুরু করব ফর ডাইলুটেড EPS। ফর ডাইলুটেড EPS, এখন এই ডাইলুটেড EPS করতে গেলে আমাকে আবার ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার ক্যালকুলেশন করতে হবে। যেহেতু আমরা বলতেছি যে ডাইলুটেড EPS যখন করতে হয় তখন বন্ড প্রেফার্ড স্টক এটা প্রশ্নে যদি বলা হয় যে কনভার্টেড হবে তাহলে কনভার্টেড হয়ে যাবে। সো আমরা কনভার্টেড করে ফেলব, মানে এই ক্ষেত্রে আর জাজ করার কোনো প্রয়োজন নেই। বেসিক আর প্রাইমারি EPS এর ক্ষেত্রে আমরা এটাকে জাজ করেছি এটা কি সিসি না নন সিসি, কিন্তু ডাইলুটেড EPS এর ক্ষেত্রে এরকম কোনো জাজমেন্টের প্রয়োজন নেই। সরাসরি আমরা কি করব, এটাকে আমরা কনভার্টেড করে ফেলবো। তাই আসো ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং যেটা আমরা আগেই বের করেছিলাম 3,20,000, এটার সাথে অ্যাড কনভার্টেড ডিবেঞ্চার, তারা প্রশ্নে বলেছে কত 40,000 ডিবেঞ্চার কনভার্ট হবে টু শেয়ারে, এবং প্রেফার্ড স্টকের ক্ষেত্রে বলছে তাদের বর্তমানে 30,000 প্রেফার্ড শেয়ার আছে, কিন্তু যদি এটা কনভার্ট হয় তাহলে প্রতিটা 2টা শেয়ারে রূপান্তরিত হবে। সো যেহেতু ডাইলুটেড হচ্ছে তাই এখানে প্রতিটা 2টা শেয়ারে রূপান্তর হচ্ছে। তাহলে 30,000 ইন্টু 2 সমান 60,000। এরপরে আসো অপশান। এখন অপশানের ক্ষেত্রে আমার কোনো শেয়ার উদ্বৃত্ত থাকে কি না আমার কাছে, এখন আমি সেটা বের করব। তাহলে আসো শেয়ার পারচেজ আমাদের 40,000 লেস রিপারচেজ 40,000 ইন্টু 50, আমি যখন গ্রান্ট করেছি তখন 50 টাকা করে গ্রান্ট করেছি। এখন বছর শেষ বা পিরিয়ডের শেষে আমার মার্কেট প্রাইস ছিল 65 টাকা। ডাইলুটেড EPS এর ক্ষেত্রে বছর বা পিরিয়ডের শেষে EPSটা এখানে মার্কেট প্রাইসটা কাউন্ট করতে হয়। আর অন এন অ্যাভারেজ প্রাইস যেটা সারা বছরের সেটা হলো প্রাইমারি EPS এর জন্য। সো এখানে আমরা পেলাম 30,769.23 শেয়ার। এখন বিয়োগ করো, বিয়োগ করলে পার্থক্যটা যেহেতু পজিটিভ আসছে, সো 9,230.78 শেয়ার আমার হাতে এখনো আছে, আমার হাতে এই পরিমাণ শেয়ার আছে। সো টোটাল নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং ওয়েটেড এটা হলো 4,29,231.78। আশা করি আমরা এই ওয়েটেড অ্যাভারেজ নাম্বার অফ শেয়ার এটা বুঝতে পেরেছি। এখানে আরেকটা জিনিস শোনো, যে রিপারচেজ শেয়ার আমরা করলাম, করার পরে পার্থক্যটা যদি আমার এখানে মাইনাস আসে, দ্যাট মিনস 40,000 উপরে নিচে যদি 41,000 সামথিং আসতো তাহলে এখানে মাইনাস ফিগার আসতো, তখন এখানে মাইনাসের কোনো অ্যামাউন্ট আসবে না, কারণ আমি তার সাথে কন্ট্রাক্ট করেছি অপশানের জন্য 40,000। এখন রিপারচেজ যদি 40,000 এর চেয়ে বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে আমার হাতে কোনো শেয়ার থাকতেছে না, এই কারণে তখন আমার এটা নীল হবে, অর্থাৎ পার্থক্যটা যদি মাইনাসে আসে তাহলে এখানে নীল হবে। এখন আসো ক্যালকুলেট নেট ইনকাম, এটা আমাকে করতে হবে, কেন বন্ড কনভার্টেড হয়ে গেছে। সো বন্ডের এগেনিস্টে আমরা যে সুদটা দিয়েছি সুদের এগেনিস্টে ট্যাক্স রিবেট পেয়েছি সেটাকে আবার রিঅ্যাডজাস্ট করতে হবে। তাহলে
আমি এখন সেটা করতেছি, কিন্তু প্রেফার্ড স্টকের ক্ষেত্রে সেটা করতে হবে না। কেন? কারণ প্রেফার্ড স্টক হোল্ডার যদি কোম্পানির শেয়ার হোল্ডার হয়ে থাকে তাহলে আর প্রেফার্ড স্টক থাকতেছে না, সো তাকে আর আমাকে ডিভিডেন্ড পে করতে হবে না। শুধুমাত্র বন্ড হোল্ডারের ক্ষেত্রে আমরা যে সুদটা দিয়েছি সেটাকে এখন রিঅ্যাডজাস্ট আমাদেরকে করে নিতে হবে। তাই আমরা লিখলাম নেট ইনকাম 10 লাখ, অ্যাড ব্যাক ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট আগের মতো 34,800। সো টোটাল ক্যালকুলেশন করলে নেট ইনকাম ফর অর্ডিনারি শেয়ার হোল্ডার্স 10,34,800। দেন EPS, fully diluted EPS, so net income divided by weighted average number of share outstanding আমাদের 10,34,800 ডিভাইডেড বাই 4,29,230.78 ক্যালকুলেশন করলে আমাদের বাইর হচ্ছে টাকা 2.41। এখন এখানে একটা জিনিস মনে রাখবা যে ডাইলুটেড ইপিএস সবসময় কম হবে কার তুলনায়? বেসিক অর প্রাইমারি ইপিএস এর তুলনায়। কিন্তু যদি অ্যান্টি ডাইলুটেড হয় তখন হলো ভিন্ন কথা, কিন্তু নর্মালি বেসিক ইপিএসটা বেশি হবে ডাইলুটেড ইপিএস এর তুলনায়। তাহলে আশা করি আমরা এই অঙ্কটা এখান থেকে বুঝতে পেরেছি। সো তোমরা এই ক্যাটাগরির যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা দেখবে। আমার পরবর্তী ভিডিওতে আমরা ইপিএস এর আরও কিছু প্রবলেম দেব। এই প্রবলেমগুলো হচ্ছে মূলত বিবিএ 8 সেমিস্টার ফাইন্যান্স যাদের মেজর তাদের জন্যই আমি ক্রমান্বয়ে দিয়ে যাব। তো তোমরা এই ভিডিওগুলা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে। পরবর্তী ভিডিওগুলা দেখবে। তোমরা সবাই ঘরের মধ্যে অবস্থান করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে। আর এই অঙ্কের মধ্যে যদি কারো বুঝতে কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।